আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফাইন্যান্সের শেষ চ্যাপ্টার 15 রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অ্যান্ড দ্য কস্ট অফ ক্যাপিটাল নিয়ে আলোচনা করব। এই দুটা কিন্তু সেম, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অ্যান্ড দ্য কস্ট অফ ক্যাপিটাল কিন্তু সেম। কীভাবে সেম? দেখো, আমি যখন একটা ব্যাংকের কাছে গিয়ে টাকা লোন নিব, আমি লোন নিব হচ্ছে যে টাকায় লোন নেই, তো তারা আমার কাছ থেকে যে রেটটা ধার্য করবে সেটা তাদের কাছে হবে কি? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, তাই না? তাদের যে রেটটা হচ্ছে। বাট আমি যে কোম্পানির কাছ থেকে, আমি ব্যাংকের কাছে যখন ধার নিয়ে একটা কোম্পানিতে লাগাবো, হ্যাঁ, যখন টাকাটা ইনভেস্ট করব, হ্যাঁ, এটা আমি ধার নিছি। ধার নেওয়ার ফলে তাদেরকে একটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটা আমরা বলি কেডি, সেটা কিন্তু আমাদের দিতে হবে। তো কোম্পানি, ওই ব্যাংকের কাছে সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, বাট আমার কাছে কিন্তু সেটা কস্ট অফ ক্যাপিটাল। আমি ক্যাপিটাল গেইন করতে গিয়ে, আমি টাকাটা আনতে গিয়ে আমার কত টাকা কস্ট হচ্ছে। আমি যদি 1000 টাকা আনি, 1 লাখ টাকা আনি একটা ব্যাংক থেকে, আর ব্যাংক যদি আমাকে বলে যে তাদের রিকোয়ার্ড রিটার্ন অথবা তাদের কেডি পার্সেন্টেজটা হবে 10%, তাহলে আমাকে 1000 টাকা দেওয়া লাগবে, তাই না? তো আমি যদি 1000 টাকা 10%, 1000 টাকা না, 10% 10,000 টাকা হয়, সরি, যেটাই হোক, 1000 টাকার উপরে 10% 100 টাকা, তো এরকম করে 1 লাখ টাকার উপরে সাপোজ 10,000 টাকা আমাদেরকে দিতে হবে। তো এটা তাদের কাছে হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আর আমার পার্সপেক্টিভ থেকে আমি 1 লাখ টাকা আনতে গিয়ে আমার কয় টাকা খরচ হচ্ছে, আমি 1 লাখ টাকা ধার আনতে গিয়ে আমার 10,000 টাকা কস্ট অফ ক্যাপিটাল পড়তেছে, এটা হচ্ছে আমার কাছে কস্ট অফ ক্যাপিটাল। সো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এবং কস্ট অফ ক্যাপিটাল কিন্তু সেম, কিন্তু আলাদা পার্সপেক্টিভ থেকে আলাদা নাম আসে, ঠিক আছে? আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা মূলত আলোচনা করব হচ্ছে কস্ট অফ ক্যাপিটালটাকে আমরা অ্যাভারেজে নিয়ে আসবো। কেননা আমরা একটা কোম্পানি টাকা আনে কয়েকটা সোর্স থেকে। কি কি সোর্স হতে পারে? ব্যাংক লোন হতে পারে, যেটা আমরা বলি বরোড ফান্ড, অথবা ইকুইটি ফান্ড থেকে। ইকুইটি ফান্ড থেকে তো আসবেই টাকা, যেমন কমন স্টক, প্রেফার স্টক, হ্যাঁ, যে স্টক হোল্ডাররা আছে তাদের কাছ থেকে কিন্তু টাকা আসবেই, এটা তারা নেবেই। তো আমরা কিন্তু দেখতে পারি যে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করলে যে 3 ভাবে টাকা আসে একটা কোম্পানির কাছে, 3 ভাবে। বরোড ফান্ড, যেটা ব্যাংক লোন বলি আমরা, তারপর আমরা বলি হচ্ছে, বা বরোড ফান্ডকে আমরা বলতে পারি ডেট ফান্ড, এরপর আমরা বলবো হচ্ছে প্রেফারেন্স স্টক। আচ্ছা, বরোড ফান্ডের যেই ইন্টারেস্ট দিয়ে আমরা, সেটা ফিক্সড থাকে। এরপর যদি আমরা আসি প্রেফার স্টক, এই প্রেফার স্টকেরও ইন্টারেস্টটা আমাদের ফিক্সড থাকে। এরপর আমরা যাবো কমন স্টক। কমন স্টকেরও সেম, ইন্টারেস্টটা আমাদের ফিক্সড, ইন্টারেস্ট না, কমন স্টকে ইন্টারেস্ট বলতে পারবো না, প্রেফার স্টকেও ইন্টারেস্ট বলবো, প্রেফার স্টকে আমরা বলবো ডিভেঞ্চার। আর অনুরূপভাবে কমন স্টকে আমরা ডিভেঞ্চার বলবো, সরি ডিভেঞ্চার না, সরি, কি বলি আমি, ডিভেঞ্চার তো বন্ড, ডিভেঞ্চার এটা আলাদা বিষয়। ডিভিডেন্ড, সরি, ডিভিডেন্ড। প্রেফার স্টকে আমরা বলবো ডিভিডেন্ড, এবং কমন স্টকের ক্ষেত্রে আমরা ডিভিডেন্ড বলবো, ইন্টারেস্ট বলতে পারবো না। বাট প্রেফার স্টকের যেই ডিভিডেন্ড, সেটা কিন্তু ফিক্সড করা থাকে, আর কমন স্টকের ডিভিডেন্ডটা কিন্তু ফিক্সড করা নাই। সো আমরা দেখতে পাচ্ছি একটা কোম্পানি যখন টাকা আনে, টাকা আনতে গিয়ে 3টা সোর্স কিন্তু তারা ইউজুয়ালি ইউজ করে থাকে। 3টা সোর্স থেকে কিন্তু তারা টাকাটা আনে। আচ্ছা, এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করি। এর আগে আমরা দেখি এখানে একটা আমাদের থিওরি আছে। এই থিওরি নিয়ে আমি আলোচনা করবো না, এই থিওরিটা বই থেকে স্যার এই থিওরিটা নিয়ে আমাদের একটা ক্লাস সম্পূর্ণ আলোচনা করছে, খুব বিস্তারিত আলোচনা। তো এই থিওরিটা আমাদের পরীক্ষায় আসা খুব সম্ভাবনা বেশি। এই থিওরিটা আমরা বই থেকে নোট করে ইনশাল্লাহ কভার দিয়ে দিব। এটা আসলে স্যারের মতো আমি বুঝাতে পারবো না, কারণ আমি এখনও ওই থিওরি নিয়ে পড়িনি। তো আমরা থিওরিটা মেন কনসার্ন না আমার এই ভিডিওতে, মূলত মেন কনসার্ন ম্যাথ নিয়ে। তো ম্যাথে যদি এখন আসি আমরা, তো আমি কি বললাম যে 3টা সোর্স থেকে আমরা টাকা আনি। একটা হচ্ছে বন্ডস, মানে যেটা ব্যাংক লোন, বরোড ফান্ড, অথবা যেটাকে আমি বলি ডেট ফান্ড, আর একটা হচ্ছে প্রেফার স্টক, আর একটা হচ্ছে কমন স্টক। তো 3টা থেকে যখন আমরা আনি, তখন আমরা ব্যাংক থেকে যখন আনি, সেখানে দেখো ব্যাংক থেকে আনলে আমাদের কি রিস্কটা কি কম না? এবং এই জন্য কিন্তু রিটার্নও কম, এবং ইন্টারেস্টটা কিন্তু ফিক্সড করা। কিন্তু এবং যদি দেখো আমাদের রিটার্ন যদি কম হয়, তাহলে আমাদের কোম্পানির জন্য সেটা কস্টও কম হবে। আচ্ছা, কস্ট যদি কম হয়,
তাহলে কিন্তু এখানে একটা অব্লিগেশন আমাদের বেড়ে যায়। লাইক অব্লিগেশনটা কি হতে পারে? অব্লিগেশনটা হতে পারে এরকম অব্লিগেশন যে ব্যাংক থেকে আমরা যে টাকাটা আনি, আমরা লাভ করি বা লস করি, আমাদের ব্যাংকে টাকাটা দেওয়াই লাগবে, ইন্টারেস্টটা দেওয়াই লাগবে মাস শেষ হলে বা বছর শেষ হলে বা পিরিয়ডটা শেষ হলে ইন্টারেস্ট মাস্ট দেওয়া লাগবে। কিন্তু আমরা যদি কমন স্টক অথবা প্রেফার স্টকের দিকে যাই, তো ওই জায়গায় কিন্তু এরকমটা নাই। তো প্রেফার স্টকের আলোচনায় আমরা পরে আসবো, আমরা আগে কমন স্টকে যাই। দেখো কমন স্টকে যখন আমরা প্রেফার স্টকটা হচ্ছে মাঝে বরাবর, তা আমরা প্রথমে দেখলাম ব্যাংক লোনের বিষয়টা, এরপর আমরা কমন স্টকে যাই। কমন স্টকের ক্ষেত্রে দেখো হাই রিস্ক কেমন? যেমন আমাদের কোম্পানি যদি লস করে, তাহলে আমার প্রেফার স্টক কমন স্টকে টাকা না দিলেও হবে, কমন স্টকে টাকা দেওয়া লাগবে না এবং সে টাকাটা ভবিষ্যতে পাবেও না। তো যেহেতু রিস্ক এটার মধ্যে অনেক বেশি, সেহেতু রিটার্নও অনেক বেশি। সো প্রেফার স্টক থেকে যখন আমি টাকা আনবো, তাকে রিটার্নটাও আমার বেশি দেওয়া লাগবে, তাই না? দেওয়া লাগবে। তো এটা কিন্তু একদিক দিয়ে আমার ডিসঅ্যাডভান্টেজ, কেননা তাকে আমার রিটার্ন বেশি দেওয়া লাগতেছে। আমার কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা ওয়ান কাইন্ডস অফ, আমি কোম্পানি তো আলাদা এন্টিটি, হ্যাঁ এটা আমরা সবাই জানি। তো আমার কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা আলাদা একটা বেশি খরচ যাচ্ছে, যেহেতু আমার কমন স্টকে বেশি টাকা দিতে হচ্ছে। আর প্রেফার স্টক হচ্ছে মাঝ বরাবর, কেননা প্রেফার স্টক থেকে আমি যদি লস করি, তাহলে প্রেফার স্টকে আমার টাকাটা দেওয়া লাগতেছে না, বাট এটা থেকে যাবে। একটা সময় গিয়ে আমি যখন অনেক লাভ করব, তখন আমার ওই আগের পিরিয়ডের টাকাটাও দেওয়া লাগবে এবং নতুন পিরিয়ডের টাকাটাও দেওয়া লাগবে। তো প্রেফার স্টক এটা একদম সম্পূর্ণ মার খাচ্ছে না তারা। তো তাদের রিস্কটা কিন্তু অনেক বেশিও না, অনেক কমও না, মিডিয়াম। সো তাদের রিটার্নটাও কিন্তু মিডিয়াম হবে। তো আমরা দেখতে পাচ্ছি বন্ডের ক্ষেত্রে বা মানে বন্ড ডিবেঞ্চার বা ব্যাংক লোন যেটা আমরা বলি, মানে ডেট ফান্ড, যেটা ওই ডেট ফান্ডের ক্ষেত্রে রিস্ক কম, রিটার্নও কম এবং আমার কস্টটাও কম। আচ্ছা আপনি লিখছি এটা, এখানে লিখা আছে, দেখো এই যে এখানে দেখো, ডেট ফান্ডের ক্ষেত্রে আমার রিস্ক কম, রিটার্ন কম এবং কষ্ট কম। এটা আমার একটা অ্যাডভান্টেজ। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার অব্লিগেশন বেড়ে যাবে, আমার টাকা দেওয়াই লাগবে আমার। প্রেফার স্টকের ক্ষেত্রে সেম, সব মাঝে বরাবর, আর টাকা দেওয়া লাগবে, বাট যদি লাভ না করি তাহলে পরের পিরিয়ডে গিয়ে ওই আগেরটা সহ দেওয়া লাগবে। আর কমন স্টকে দেখো আমার রিস্ক বেশি, রিটার্নও বেশি এবং অব্লিগেশন মানে কম, মানে টাকা লস হলে টাকা না দিলে হবে, যেটা আমার রিস্ক বেশি। কিন্তু রিটার্নটা যে আমি বেশি দেবো, সেটা কিন্তু আমাকে ডিসঅ্যাডভান্টেজ আমার কোম্পানির ক্ষেত্রে। ওকে, আচ্ছা এই তিনটা জিনিস গেল। এই তিনটার মধ্যে আরেকটি আমরা সবাই হয়তো জানি, সেটা হচ্ছে আমরা যখন ডেট ফান্ড আমরা যে টাকা আনবো, আমাদের একটা কোম্পানির 100% টাকা আমরা ক্যাপিটাল আমরা আনতে গেলে 100% আনতে গেলে অবশ্যই আমাদেরকে 100% থেকে 50% টাকা আমাদের কমন স্টক থেকে আনতে হবে। সর্বনিম্ন 50%, সর্বনিম্ন 50%-50%-এর নিচে যাওয়াই যাবে না। এটা হচ্ছে কমন স্টক। কমন স্টক কারা? যারা মেইন মালিক, যারা নির্বাচনে দাঁড়াতে পারে, যারা কোম্পানির হেড হয়, তারা হচ্ছে, তাদের কাছ থেকে আমার 50% নিম্নে আনতে হবে। সর্বোচ্চ আমি আনতে পারি, এটা আমার ইচ্ছা। আর বাকি দুইটা ব্যাংক এবং প্রেফার, ওদের কাছ থেকে আমি মনে করো 10, 20, 30, 5, 7, 10, 20 এরকম করে আমি আনতে পারি। কিন্তু সর্বনিম্ন 50 তাদের কাছ থেকে আনতে হবে, আর বাকি 50 তাদের কাছ থেকে আমি আনলেও হবে। তাহলে হিসেব করে তাদের এই দুইটা সর্বোচ্চ হচ্ছে 50, আর এই দুইটা সর্বোচ্চ তো হিসাব স্যার আমি 100% তাদের কাছ থেকেও নিতে পারি, কোনো সমস্যা না। ব্যাংক আমি যদি চাই না আমি কারোর কাছে ধার নিব না, আমি আমার নিজের কোম্পানি নিজের টাকা দিয়ে করবো, তো আমি 100% টাকা তাদের কাছ থেকেই নিব কমন স্টক আমি। এটাও আলাদা একটা বিষয়। ওকে, তো এই জিনিসগুলো আমরা প্রথমত জানলাম। ওকে, এখন এই চ্যাপ্টারে আমরা একটা ম্যাথ করব। তো এই ম্যাথ করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে, একটাই ম্যাথ এই চ্যাপ্টারে, একটা সিস্টেমের ম্যাথ, কিন্তু এখানে কয়েকটা ধাপে আমাদের করতে হবে। কয়েকটা ধাপের মাধ্যমে করতে পারলে এখানে আমরা কয়েকটা ধাপ পাবো, কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু কয়েকটা ধাপ আমাদের নিজে নিজে বের করে নিতে হবে ধাপগুলো। কিন্তু এখানে আমরা শিখতে গিয়ে কয়েকটা ধাপে ম্যাথগুলো করবো, কিন্তু ম্যাথ কিন্তু একটাই, সূত্র একটা, বড় একটা সূত্রের প্রত্যেকটা আলাদা আলাদা করে বিষয় এবং আলাদা আলাদা করে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে সূত্রটা দেখি, দেন আমরা ক্লিয়ার হবো।
সূত্রটা হচ্ছে WACC। WACC এর পূর্ণরূপ আমি এখানে লিখে দিছি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। মানে আমাদের এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট হচ্ছে আমরা কস্ট অফ ক্যাপিটালটাই বের করব, সেটা অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ করব, নর্মাল অ্যাভারেজ করব না। কেননা আমরা প্রেফারি স্টক, কমন স্টক অথবা ব্যাংকের কাছ থেকে কিন্তু সেম রেটে টাকা আনি না। ব্যাংকে আমরা কম রেট দিই, প্রেফারি স্টককে আমরা আরেকটু বেশি দিই, আর কমন স্টককে আমরা সবচেয়ে বেশি দিই। সো আমরা যেহেতু সেম রেটে আনি না, সেহেতু আমাদের কস্ট অফ ক্যাপিটালটা সেম হবে না। এই জন্য আমরা এটাকে নর্মাল অ্যাভারেজ করবো না, এটাকে আমরা ওয়েটেড দিব। যার কাছ থেকে আমরা বেশি আনবো তার ওয়েটটা বেশি দিব, এই জন্য এটাকে আমরা ওয়েটেড অ্যাভারেজ বলতেছি। ওকে, তো সূত্র বলে WACC সমান সমান WD ইন্টু KI প্লাস WP ইন্টু KP প্লাস WE ইন্টু KE। এখন প্রত্যেকটা সম্পর্কে আমরা জানি WD অর্থ কি? WD হচ্ছে ওয়েটেড অফ ডেট ফান্ড, মানে আমি ব্যাংকের থেকে যে ডেট ফান্ড যেটা নিব ব্যাংক থেকে সেটার ওয়েটেড কি হতে পারে? লাইক এই যে দেখো, আমি এখানে একটা ম্যাথ দিছে, সেখানে দেওয়া আছে যে লং টার্ম ডেট ফান্ড। লং টার্ম ডেট ফান্ড হচ্ছে আমার ব্যাংক। এই ব্যাংকে যে লং টার্ম ডেট ফান্ড, সেখান থেকে আমি করছি কি 35 মিলিয়ন টাকা নিছি ওয়েটেড অ্যাভারেজ। সেটা ওয়েট হচ্ছে 35%, মানে 100%-এ 35% তার কাছ থেকে আমি নিছি। আমার 100% টাকা আর 35% টাকা তার কাছ থেকে আমি নিছি। প্রেফার স্টকের কাছ থেকে 15% নিছি বা 15 মিলিয়ন নিছি, এটা কিন্তু আলাদা। কমন স্টকের কাছ থেকে আমি 50 মিলিয়ন নিছি, তাই হিসাব করে দেখবে 50 মিলিয়ন আমার ওয়েটেড অ্যাভারেজে হচ্ছে 50%। ওকে, তো এই ওয়েটের যে বিষয়টা, এই ওয়েটেডটা হচ্ছে এটা ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে WD, এটা ক্ষেত্রে WP, আর এটা ক্ষেত্রে WE। কমন স্টকে আমরা ইকুইটি ফান্ডও বলি, এই জন্য এটাকে আমরা WE ব্যবহার করবো, মানে ইকুইটি ফান্ড বলবো। ওকে, ওয়েটেড অফ ইকুইটি ফান্ড। সো দেখো, এটা আমরা বের করবো আরেকটা উপায়ে। এটা আমরা আরেকটা উপায় বের করবো হচ্ছে এভাবে, আমি তার কাছ থেকে কয় টাকা আনছি? 35 টাকা আনছি। এখানে তো পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে কোনো ম্যাথে, এরকম বলা থাকে, তাহলে আমি 35 টাকা আনছি, সাপোজ 35 টাকা ধরো বা 35,000 ধরো, মিলিয়নে না যাই আমরা। মোট কয় হাজার? মোট 1 লাখ। 1 লাখে 35,000 তার কাছ থেকে আনছি। তো বিষয়টা এরকম দেখো, 1 লাখও না যাই আমরা, 35 টাকাতে হিসেব করি। 35 মোট 100 থেকে 35 তার কাছ থেকে আনছি, ভাগ এই যে 0.35। দেখো 0.35, বা এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 35, এই যে 35%। এরকম এটা ক্ষেত্রে আমরা কি করব? 15 ভাগ 100, এই যে 0.15, এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে 15% বা 0.15। এটাও সেম, এরকম করে আমরা এটাকে এটা হচ্ছে ওয়েটেডটাকে আমরা এই পার্সেন্টেজ ভেঙে দশমিকে নিয়ে আসবো অলওয়েজ, ঠিক আছে? দশমিকে আনবো। তো এইটা হচ্ছে আমার WD, এটা WP, এটা WE, ঠিক আছে? ওকে, এই যে দেখো, তো WE আমরা পেয়ে গেছি, WD পেয়ে গেছি, WPও আমরা বুঝে গেছি, WEও আমরা বুঝে গেলাম। এখন এটা হচ্ছে KI, যেটা এটার বিষয়ে আমি একটু পরে আলোচনা করব। তো KP কি? KP হচ্ছে প্রেফারেন্স স্টক থেকে যখন আমি টাকা নেব, যে পার্সেন্টেজটা তাকে আমরা দিব, সেটাকে আমরা বলি না KP? আমরা শিখে আসছি, সেটাকে আমরা আগের চ্যাপ্টারগুলোতে আমরা শিখে আসছি, সেটাকে আমরা বলবো KP। এটাকে আমরা বলবো KD, বাট এই জায়গায় আমরা KI কেন দিচ্ছি, এটা বিষয়ে আমি একটু পরে আলোচনা করবো, একটু বিস্তারিত আলোচনা। আর এই জায়গায় আমরা কমন স্টকের কাছ থেকে যখন আনি, তখন তাকে আমরা যে পার্সেন্টেজটা দেই, সেটাকে আমরা বলি হচ্ছে KE, তাই না? ওকে, তো এখানেও তো হিসেবে KD আসার কথা, তাই না? KD না আসে, এখানে KI কেন আসছে, এটার জন্য আমরা একটা আলাদাভাবে আলোচনা করব। তো আলাদাভাবে আলোচনা করার আগে আমি এই বিষয়টা সম্পর্কে সবাইকে অবগত করতে চাই যে আমরা এখানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মানে আমি একটা কোম্পানি হিসেবে, আমি একটা কোম্পানি
হিসেবে ক্যাপিটাল, মানে আমি যে টাকাতে বিজনেস করব ওই ক্যাপিটালটা আনতে গিয়ে আমার অ্যাভারেজে কয় টাকা খরচ পড়তেছে। লাইক আমি যদি দেখো এই ম্যাথের মধ্যে 9.95 হিসাব আসছে, হিসাব করে 9.95 আসছে। লাইক বিষয়টা এটা বোঝায় যে আমি যখন একটা এই যে 1 লাখ টাকা আনতে যাব বা 1000 টাকা আমি আনতে যাব, তখন আমার 9.95 টাকা আমার কস্ট পড়বে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? 1000 টাকার উপরে যদি 10% 100 টাকা হয়, তো 9.95 কত আসবে? 95 টাকা। মানে আমি 1000 টাকা আনতে গেলে 95 টাকা আমার ওই যাদের কাছ থেকে আমি ধার আনবো তাদেরকে আমার দিয়ে দেওয়া লাগবে। বিষয়টা এটা বোঝায়। তো এটাকে আমরা বলবো কি? কস্ট অফ ক্যাপিটাল। এটাকে আমরা বলি অ্যাভারেজ কস্ট বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। মানে অ্যাভারেজে এত টাকা, 1000 টাকার উপরে এত টাকা, বা 100 টাকার উপরে এত টাকা, 100 টাকার উপরে 9 টাকা, তাহলে 1000 টাকার উপরে 95 টাকা, 1000 উপরে 9.5, তাহলে 100 টাকা ইয়ার উপরে 9.5 আর 9.95 আসবে। তো 1000 টাকার উপরে 9.95 এরকম টাইপের বিষয়টা। তো ক্লিয়ার? তো ওয়েটেড অ্যাভারেজ অফ কস্ট অফ ক্যাপিটাল আমরা বের করব। তো এখানে আমার একটা ব্যাংকের বা আমি একটা কোম্পানির হিসেব করলাম যে তার কস্ট অফ ক্যাপিটাল এত টাকা গেল। কিন্তু এখানে একটা কথা আছে যে এখানে আমরা কস্ট অফ ক্যাপিটালটা বের করলাম, তাই না? তো কস্ট অফ ক্যাপিটালের মধ্যে এই জায়গার মধ্যে আমরা কে আই কেন দিলাম, কে ডি কেন না দিলাম না, এখানে একটা কারণ আছে। এই কারণটা আমরা এখন জানবো। তো আমরা আগে বলতাম যে এই জায়গার মধ্যে আমরা আমি বারবার বলতেছি, এই জায়গার মধ্যে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতেছি, যে আমার অ্যাভারেজে ক্যাপিটাল আনতে গিয়ে কয় টাকা কস্ট পড়ে, তাই না? ওকে, এখন আমরা একটা জিনিস ক্লিয়ার হবো, তাহলে আমাদের আশা করি সহজ হবে। দেখো এখানে আমরা একটা জিনিস জানি যে আমাদের যে আমার নেট প্রফিটটা করি, আমরা একটা কোম্পানিতে নেট প্রফিটকে আমার প্রফিটটা কত টাকা হইল, আমার কোম্পানিতে প্রফিট কয় টাকা আছে। তো প্রফিটটা যখন আমরা করি, প্রফিটটা করতে গিয়ে আমরা প্রফিটটা করার আগে বা যে টাকার উপরে প্রফিটটা করি ওই টাকার উপরে আমাদের ট্যাক্স দেওয়া লাগে। এটা আমরা সবাই জানি, ট্যাক্স প্রফিটের উপরে দেওয়া লাগে আমার। ওকে, এখন প্রফিটের উপরে যদি আমাদের ট্যাক্স দেওয়া লাগে, কিন্তু এই জায়গার মধ্যে গভর্নমেন্ট একটু পার্থক্য করে দিয়েছে, একটু সহজ করে দিয়েছে। যদি আমি বরড ফান্ড থেকে টাকা আনি, হ্যাঁ, বরড ফান্ড থেকে যদি আমি টাকা আনি, তাহলে আমার যে ট্যাক্স রেট সেটা হবে হচ্ছে, মনে করো সাপোজ আমি বুঝাই যে আমাদের ট্যাক্স রেট হচ্ছে 10%, ট্যাক্স রেট 10%। এখন আমি 10 টাকা লাভ করলাম, আমার নেট প্রফিট 10 টাকা, সাপোজ যে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, NPBIT, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ওকে, এটা পূর্ণরূপ। তো আমি ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার আগে আমার কোম্পানিতে 10 টাকা কি হলো, আমার নেট প্রফিট হলো ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার আগে। তো আমি নেট প্রফিটটা 10 টাকা আমার হলো। এখন এখান থেকে আমার 10 টাকা থেকে আমার কি করতে হবে, আমার যে ইন্টারেস্ট রেটটা আছে ওই ইন্টারেস্টটা দেওয়া লাগবে না? ইন্টারেস্ট আমার দেওয়া লাগবে, কেডি দেওয়া লাগবে, ঠিক আছে? তো এখন দেখো, গভর্নমেন্ট বলতেছে যে তুমি যদি ব্যাংক থেকে টাকা আনো, তাহলে তুমি যে নেট প্রফিট করছো সে নেট প্রফিট থেকে ব্যাংকে টাকা দিয়ে দিবা, ব্যাংকে তার টাকা দিয়ে দিবা। ব্যাংকে তার টাকা দেওয়ার পর যে টাকাটা থাকবে, সাপোজ আমি ব্যাংক থেকে ইন্টারেস্ট আনছি, ব্যাংকে ইন্টারেস্ট দেওয়া লাগবে আমার 2 টাকা। সাপোজ আমার কেডি, আমি ব্যাংক থেকে টাকা আনলাম, কিন্তু আমার কেডিতে বলা আছে লাইক কিছু একটা বলা আছে, তো আমি দেখলাম যে আমার 2 টাকা কেডির পার্সেন্টেজ হিসেবে আমি দেখলাম 2 টাকা আসতেছে, আমার 2 টাকা আমার দেওয়া লাগবে ব্যাংকে। তো গভর্নমেন্ট বলছে তুমি 10 টাকা লাভ করছো, ঠিক আছে, এর মধ্যে 2 টাকা তুমি দিয়ে দাও আগে। কেননা এই যে ডেট ফান্ড বা বরড ফান্ড, এই ডেট ফান্ড আর বরড ফান্ডের ইন্টারেস্টটা আমার যেহেতু ফিক্সড, আমার তাকে দেওয়াই লাগবে, মাস্ট, আমার অবলিগেশন। আমি ব্যাংকে লাভ করি বা লস করি,
আমি 10 টাকা লাভ না করে 10 টাকা লসও করতাম, এই 2 টাকা কিন্তু আমার ব্যাংকে দেওয়াই লাগতো। সো গভর্নমেন্ট বলতেছে যেহেতু তুমি ওটা তোমার দেওয়াই লাগবে মাস্ট, সেহেতু তুমি ওইটাকে দিয়ে দাও। ওইটা দিয়ে দেওয়ার পরে নেট প্রফিট বিফোর ট্যাক্স থাকে কয় টাকা? 8 টাকা। হ্যাঁ, এরপর তুমি এই 8 টাকাটা করবা কি, 8 টাকার উপরে আমাকে 10% ট্যাক্স দিবা। হ্যাঁ, গভর্নমেন্ট সাপোজ নিয়ম ট্যাক্স রেট 10%। সো 8 টাকার উপরে 10% ট্যাক্স দিলে আমার টাকা আসে 8 পয়সা আসে আমার ট্যাক্স। তো আমার কাছে থাকতেছে কত? নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স NPAIT আমার থাকতেছে 7.2 টাকা। এটা কখন থাকতেছে? যখন আমি একটা কোম্পানি বোরোড ফান্ড থেকে টাকা আনবো। কোম্পানি যখন বোরোড ফান্ড থেকে টাকা আনবে তখন তার হিসেবে দেখলো সে নেট প্রফিট আফটার ইন্টারেস্ট এবং ট্যাক্স থাকতেছে 7.2 টাকা। আচ্ছা, যখন একটা কোম্পানি বোরোড ফান্ড থেকে কোনো টাকা আনে নাই, ব্যাংক থেকে কোনো টাকা আনে নাই, তখন তার হিসাবটা একটু আলাদা। দেখো, তার নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স যাচ্ছে কয় টাকা? 10 টাকা। তার ইন্টারেস্ট আছে, তার কিন্তু কোনো ইন্টারেস্ট নাই। তার কি আছে? তার ডিভিডেন্ড আছে। বাট গভর্নমেন্ট বলবে তুমি ডিভিডেন্ড দিবা, দেওয়ার পর ওই যে টাকা থাকবে ওই টাকার উপরে আমাকে ট্যাক্স দিবা, এটা চলবে না তোমার। এই ক্ষেত্রে এটা জাস্ট গভর্নমেন্ট যারা বরোড ফান্ড ব্যাংক থেকে টাকা আনছে তাদেরকে ছাড় দিছে। কিন্তু তুমি ব্যাংক থেকে টাকা আনো না, তুমি ইকুইটি ফান্ডকে অনেক টাকা দিয়ে দিবে, এরপরে অল্প কিছু টাকা থাকবে, ওখান থেকে আমাকে ট্যাক্স দিবা, হবে না। গভর্নমেন্টের নিয়ম হচ্ছে তুমি যদি ব্যাংক থেকে টাকা না আনো, বাকি প্রেফার স্টক বলো, কমন স্টক বলো, যার থেকে তুমি টাকা আনো না কেন, তোমার আগে করতে হবে কি, তোমার আগে গভর্নমেন্টকে ওই টাকার উপরে ট্যাক্স দেওয়া লাগবে। যেহেতু তার ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট 0 টাকা, তাহলে তার নেট প্রফিট বিফোর ট্যাক্স কয় টাকা আছে? 10 টাকাই আছে। হ্যাঁ, তাতে ইন্টারেস্ট নাই তার। সো ট্যাক্স দেওয়া লাগবে কয় টাকা? 10%। মানে কি 10 টাকার উপরে তার 1 টাকা ট্যাক্স দেওয়া লাগবে। তাহলে তার থাকতেছে কত? নেট প্রফিট আফটার ইন্টারেস্ট, ইন্টারেস্ট নাই, আফটার ট্যাক্স থাকতেছে কত? 9 টাকা। এখানে একটু খেলাটা, এখানে দেখো, এখানে হচ্ছে তার ট্যাক্স দেওয়া লাগতেছে 8 পয়সা, বাট এই ক্ষেত্রে তার একই টাকার উপরে ট্যাক্স দেওয়া লাগতেছে 1 টাকা। তো দেখো, এখান থেকে এই দুইটা যদি আমি চিন্তা করি, এই দুটো থেকে আমার এটা থেকে মানে এটা থেকে এটার লাভ কত? 2 পয়সা লাভ হচ্ছে না বেশি? মানে 2 পয়সা কম ইন্টারেস্ট ট্যাক্স দেওয়া লাগতেছে না ব্যাংকে। এখন আমার যে 2 পয়সা কম ইন্টারেস্ট দেওয়া লাগতেছে ট্যাক্সকে, মানে ব্যাংক কম ট্যাক্স দেওয়া লাগতেছে গভর্নমেন্টে, এটা আমার 1 কাইন্ডস অফ লাভ এই হিসাবে। ঠিক আছে, এটা আমার এই 2 পয়সাটা আমার 1 কাইন্ডস অফ লাভ। তো এই 2 পয়সাটাকে আমি করবো কি, এই যে ইন্টারেস্ট থেকে মাইনাস করব, মানে এই কেডি, এই কেডি থেকে আমি মাইনাস করব। মাইনাস করলেই আমার যে মানটা আসবে, এটা থেকে আমি 2 পয়সা যদি আমি মাইনাস করি তাহলে আমার আসবে হচ্ছে 1.8 টাকা, তাই না? এই 1.8 টাকা হচ্ছে আমার মূলত কে আই, আর এই পুরাটা হচ্ছে আমার কে ডি, মানে 2 টাকা হচ্ছে আমার কেডি, কিন্তু এটা হচ্ছে মূলত আমার কে আই হচ্ছে 1.8 টাকা। সো আমরা এখানে কেডি ইউজ না করে কেন কে আই ইউজ করছি, এটা আমি আশা করি বুঝে গেছি সবাই। আমি তারপরে একবার বলি, আমরা কে আই এজন্য ইউজ করছি যে আমার মূলত খরচটা যাচ্ছে হচ্ছে 1.8 টাকা। আমার ক্যাপিটালটা আনতে গিয়ে আমার খরচ যাচ্ছে 1.8 টাকা, আমার কিন্তু 2 টাকা খরচ যাচ্ছে না। কেডি কিন্তু এই জন্য আমরা কেডি ইউজ করতেছি না, জায়গায় আমরা 1.8 বা কে আই ইউজ করতেছি। এটার রিজন কেন? যে গভর্নমেন্টে সে 2 টাকা কিন্তু হিসেবে কম, 2 পয়সা সে কম ট্যাক্স দিচ্ছে, কিন্তু সে ঠিকই 1 টাকা ট্যাক্স দিচ্ছে। এই জন্য এই হিসেবে, এখান থেকে এই হিসেবে আমরা এখানে আমরা আমাদের কস্ট অফ, আমরা কিন্তু মোট কত টাকা খরচ যাচ্ছে এটা হিসাব করতেছি না, আমরা টাকাটা আনতে গিয়ে কস্ট অফ ক্যাপিটাল আনতে গিয়ে কয় টাকা কস্ট যাচ্ছে সেটা আমরা হিসাব করতেছি। সো ক্যাপিটাল আনতে গিয়ে আমি তাকে ইন্টারেস্ট দেওয়ার পর তার ওই নেট প্রফিট থেকে, হ্যাঁ, আরো এত টাকা ইন্টারেস্ট, এখান থেকে তার হিসেবে 2 পয়সা তার লাভ হচ্ছে। এই যে 2 পয়সা তার লাভ হচ্ছে, এই টাকাটা তো আমরা তার হিসেবে তো কস্ট অফ ক্যাপিটালটা সুন্দরভাবে প্রপারলি হয়ে গেল না। এই জন্য এই 2 পয়সাটাকে আমরা এখানে মাইনাস করতে হবে। এই মাইনাস করলে সেটাকে আমরা কেডি না বলে সেটাকে আমরা কে আই নাম দিব। সেটাকে আমরা কে আই নাম দিয়ে সেটাকে আমরা এই যে ওয়েটেড অ্যাভারেজ
এর যে সূত্র সেখানে আমরা কেডি ইউজ না করে কে আই ইউজ করব। এখন এই কেডি ইউজ না করে কে আই ইউজ করতে গেলে এখানে তো ভাই অনেক বড় একটা ঝামেলা। এখানে কি যে বললাম আমি জানি অনেকে হয়তো এটা বুঝে নাই, আমি নিজেও এটা বুঝতে অনেক টাইম লাগছে। আমি এখানে অনেক বিস্তারিত লিখছি বারবার, আমি অনেকক্ষণ চিন্তা করছি, দেন আমি এটা হয়তো বুঝাইছি। এত প্যারাতে যাওয়ার দরকার নেই, এটা জাস্ট আমি বুঝাইলাম। তো প্যারা যাবে না, আমাদের হবে কি হয়তো এমন কেডি দিয়ে দিবে, কেডি দিলে আমরা কে আই অটোমেটিক বের করতে পারবো। কিভাবে বের করবো? আমি একটা সূত্র জানি, এই সূত্রটা মাথায় রাখবো যে কে আই সমান সমান কেডি যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে না, সে পার্সেন্টেজ যে 2 টাকা কেডি বা যেটাই বলুক 1 মাইনাস ট্যাক্স রেট, এটা টি, 1 মাইনাস ট্যাক্স রেট, এটা হচ্ছে টি ট্যাক্স রেট। তো 1 মাইনাস ট্যাক্স রেট, এটা দিয়ে আমরা হিসাব করব 1 মাইনাস ট্যাক্স রেট, ট্যাক্স রেট ছিল 10%, হিসাব করব এই যে 1.8 টাকা আমাদের অটোমেটিক চলে আসবে। সো কে আই আমাদের বের করতে গেলে অলওয়েজ আমরা কি করব, কেডি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে হিসাব করলে আমাদের কে আই বের হয়ে আসবে। এত হিসাব করা লাগবে না, এত আমাদের চিন্তা করা লাগবে না। আমি যে জিনিসটা বুঝাইলাম দেখুন, এই জিনিসটা এখানে একটু ডিটেলসে লিখছি, বাট পড়লে হয়তো বুঝবে না। কেউ যদি পারো ভিডিও পোস্ট করে এখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে? এই যে এখানে আমি সেটা লিখছি। তো কে ডি ইউজ না করে আমরা কে আই ক্যান ইউজ করলাম, আমরা সবাই আশা করি বুঝে গেছি। ওকে, আচ্ছা আসো এখন আমরা একটু ম্যাথ দেখবো। এখানে আমরা কিছু ম্যাথ দেখবো। ম্যাথ দেখবো বলতে আমরা বলতেছি এই যে এই জিনিসগুলো যে আমি মান যে নিয়ে আসলাম, এই মানগুলো কই পাইলাম? এই মানগুলো আলাদা আলাদা করে ম্যাথ করা আছে, ওই ম্যাথ থেকে আমরা বের করব। আচ্ছা দেখো আমরা 15.6 এই পেজের মধ্যে বলে দিছে। আচ্ছা এই যে কে ডাব্লিউ ডি, ডাব্লিউ পি এবং ডাব্লিউ ই, এখানে যে আমরা লিখলাম 35, 15%, 0.50, এগুলো কিন্তু আমরা এখান থেকে পাইছি। ম্যাথটা শুরু হয়েছে মূলত এখান থেকে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে, আমরা এখান থেকে মানগুলো নিয়ে এখানে বসাই দিচ্ছি। ওকে, এখানে বসাইছি, এখানে বসাইছি, এখানে বসাইছি। বসানোর পরে এই যে কে আই, কেপি এবং কে ই বের করতে গিয়ে আমাদের আলাদা আলাদা করে হিসাব করতে হবে। ওকে, তো আলাদা হিসাব করতে গেলে আমাদের আলাদাভাবে বলে দেওয়া থাকবে। যেমন দেখো এখানে বলে দেওয়া আছে ডিটারমিনেশন অফ দ্য কস্ট অফ ডেট ফান্ড। আচ্ছা, অ্যাজিউম দ্যাট বাস্কেট ওন্ডার্স মানে বিডব্লিউ, এটা কোম্পানির নাম, হ্যাজ 10 মানে 1000 পার ভ্যালু 0 কুপন বন্ড আউটস্ট্যান্ডিং। ওকে, এখানে 0 কুপন বন্ড বলে দিয়েছে। আচ্ছা এরপর কি বলছে, ভিডব্লিউ বন্ডস আর কারেন্টলি ট্রেডিং এত টাকা উইথ 10 years to maturity. VW tax bracket is tax bracket মানে কি টি আমাদের বলে দিছে। দেখো এখান থেকে আমরা এখানে বলে দিছে 0 কুপন বন্ড। এর মানে ম্যাটা যখন আমরা করতে গিয়ে ওই যে কে আই বা এই WD মানে বন্ড, এই বন্ডটা কিন্তু 3 ভাবের হিসেবে আছে। আমরা ম্যাথ করে আসছিলাম চ্যাপ্টার 4-এ আমরা কিন্তু এই বন্ডের ম্যাথ করছি, যেখানে আমরা শিখছিলাম হচ্ছে পারপিচুয়াল বন্ড, কুপন বন্ড এবং 0 কুপন বন্ড। দেখো আমি এখানে বের করছি দেখা সুবিধাতে যে পারপিচুয়াল বন্ড, কুপন বন্ড এবং 0 কুপন বন্ড, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে ম্যাথটা কিন্তু 0 কুপন বন্ডের বলা আছে, ঠিক আছে? আচ্ছা 0 কুপন বন্ড যেহেতু বলে দিছে, সেহেতু আমরা সহজে বের করতে পারবো যে 0 কুপন বন্ডের সূত্র ইউজ করে। কিন্তু যদি সূত্র এখান থেকে 0 কুপন বন্ড বলে দেওয়া আছে, কিন্তু পরীক্ষা সব ম্যাথের মধ্যে এরকম বলে দিবে না 0 কুপন বন্ড, তখন আমাদের বুঝে নিতে হবে এটা কি 0 কুপন বন্ড নাকি পারপিচুয়াল বন্ড নাকি শুধু কুপন বন্ড। ওকে, 0 কুপন বন্ডটা হিসেবেই থাকবে ম্যাথের মধ্যে। স্যার কঠিন ম্যাথ দিবে না আমাদের পরীক্ষায়, সবগুলি 0 কুপন বন্ডেরই থাকবে এই হিসেবে, কিন্তু এই বন্ডগুলি স্যার দিবে না এখানে এই হিসেবে। কিন্তু তারপর আমরা এটা একটু জেনে রাখবো। তো আমি যদি রিক্যাপ করি, পারপিচুয়াল বন্ডের ক্ষেত্রে এন এবং আই, এখানে এন দেওয়া থাকবে না, আই দেওয়া থাকবে। কুপন বন্ডে এনও দেওয়া থাকবে, আইও দেওয়া থাকবে। বাট 0 কুপন বন্ডের মধ্যে কিন্তু আই
বলে দেওয়া থাকবে না। আমাদের বলে দেওয়া থাকবে কি, এন বলে দেওয়া থাকবে, এই টাইমটা বলে দিবে। দেখো এখানে টাইম কিন্তু বলে দিছে 10 বছর, বাট এখানে কি কোনো ইন্টারেস্ট রেট বলে দিছে? কোনো ইন্টারেস্ট রেট কিন্তু তারা আমাদেরকে বলে দেয় নাই। সো জিরো কুপন বন্ডে কোনো ইন্টারেস্ট রেট যেহেতু তারা আমাদেরকে বলে দেয় নাই, যে কেডি আমাদেরকে তারা বলে দেয় নাই, সেটা আমাদের কি করতে হবে, কেডিটা বের করে নিতে হবে। তো এখানে কি কি বলছে, জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ডের মধ্যে আমাদের এখানে যে ম্যাচুরিটি ভ্যালু এমবি সেটা বলে দেওয়া আছে 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। এবং এখানে বলেছে কারেন্টলি ট্রেডিং, কারেন্টলি ট্রেডিং কথাটার মানেই হচ্ছে মার্কেট প্রাইস। সো মার্কেট প্রাইসও তারা আমাকে ভি, যে ইন্ট্রিনসিক ভ্যালু বা মার্কেট প্রাইস যেটাই বলি আমরা, হ্যাঁ, সেটা আমাদের ভি এর মানও আমাদের কারেন্টলি ট্রেডিং বলে দেওয়া আছে এত টাকা। আমাদেরকে এন বলে দিছে, তা আমাদের বের, এবং ট্যাক্স রেট আমাদের যেহেতু কেডি দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের বের করতে হবে কে আই। যেহেতু আমরা কে আই বের করবো, সেহেতু আমরা কে আই সমান একটা সূত্র জানি, কেডি ইন্টু 1 মাইনাস, এই দেখো এখানে থাকা সবাই, কেডি ইন্টু 1 মাইনাস টি, যে আমরা জানি, তাই না? তো আমাদের টিও বলে দিছে, আমাদের কিন্তু কেডিটা বলে দেয় নাই। তো কেডিটা আমাদের আগে বের করতে হবে, কেডি বের করে পরে আমরা কে আই বের করবো। ওকে, তো দেখো এখানে আমরা জানি জিরো কুপন বন্ডে ভি সমান সমান এমবি ডিভাইড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন। তো এখান থেকে আমরা এটাকে উল্টাপাল্টা করলাম, কিভাবে করলাম এটা আমরা সবাই জানি। করার পরে এইটা এখানে আসছে, এখানে আমরা সব মান বসালাম, এমবি মান বসালাম, ভি এর মান বসাবো, 1 বাই এন এর মান বসাবো, 1 বাই এখানে -1 দিয়ে আমাদের কেডি মান আসতেছে 10% বা 0.10। তো এখানে আমরা কেডি 0.10 দিয়ে, ট্যাক্স রেট আমাদেরকে বলে দিয়েছে 40%, এই 40% আমরা এখানে বসাবো। বসিয়ে আমরা দেখবো এখানে 6% আমাদের আসতেছে কি, কে আই। তো কে আই 6% যেহেতু আসতেছে, সেটাকে আমরা ভাঙবো, ভেঙে আমরা 0.06 দিব। সো দেখো এখানে আমরা ডব্লিউডি বের করে ফেলছিলাম আগেই, কে আইও বের করে ফেলছি। এখন আমাদের বের করতে হবে ডব্লিউপি, আমরা বের করছিলাম আগেই, কারণ ডব্লিউপি এখানে বলে দেওয়া আছে যে ম্যাথের মধ্যে, ওকে এখানে বলে দেওয়া আছে। এখানে বের করবো হচ্ছে ডব্লিউপি। সো ডব্লিউপি বের করতে গেলে আমাদের এখানে হিসাব করতে হবে। বাট আরেকটা জিনিস বলে দিই, এখানে এই যে কে আই বের করতে গেলে 3টা অল্টারনেটিভ স্যার আমাদেরকে বলে দিছে। এই 3টা অল্টারনেটিভ আমি এখানে লিখে রাখছি, আমি একবার করে বলে দিই। একটা অল্টারনেটিভ হচ্ছে এই পুরাটা, এটা একটা অল্টারনেটিভ। ম্যাথের মধ্যে এরকম ভাবে বলে দেওয়া হবে, এরকম করে কেডি বলে দেওয়া থাকবে না, কে আই বলে দেওয়া থাকবে না, আমাদের ট্যাক্স রেট বলে দিবে, ভিটি বলে দিবে, আমরা এরকম করে এই হিসাব করে আমরা বের করব। এটা হচ্ছে একটা অল্টারনেটিভ। আরেকটা অল্টারনেটিভ হচ্ছে, সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে আমাদেরকে বলে দিবে হচ্ছে কে আই বলে দিবে, সরি কে আই বলবে না, কেডি বলে দিবে। কেডি তো এখানে বলে দেওয়া নাই, কেডি বলে না, এটা না বলার জন্য আমরা এখানে কেডি বের করে নিয়েছি। বাট এখানে আমাদের কেডি বলে দিবে, এটা সেকেন্ড অল্টারনেটিভ। এই যে সেকেন্ড অল্টারনেটিভ কেডি বলে দিবে। তখন আমাদের লেখাটা থাকবে এরকম, বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট ফান্ড ইকুয়াল টু এত %। ট্যাক্সের আগে কস্ট অফ ডেট ফান্ডটা বলে দিবে এত %। হ্যাঁ, মানে কেডি দিয়ে দিব এবং আমাদের কে আই বের করতে হবে। তখন আমরা কেডি দিয়ে দিলে আমরা কে আইটা এরকম করে সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলবো। আর থার্ড অল্টারনেটিভ থাকতে পারে, সেটা হচ্ছে আমাদেরকে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ফান্ড, মানে ট্যাক্সের পরে, মানে কি আফটার ট্যাক্স, মানে ডিরেক্ট কে আইটাই বলে দিবে। ভাষা হবে কি আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ফান্ড, ডিরেক্ট কে আইটা আমাদেরকে বলে দিবে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন গেল এটা। এখন আমরা বের করব হচ্ছে কেপি প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে, তাই না? তো প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে যখন এটা আমরা বের করব, তখন আমরা দেখি এটা এখানে আগে যে প্রেফারেন্স স্টক, কস্ট অফ প্রেফারেন্স স্টক, এখানে একটা ম্যাথ দিছে, এই ম্যাথ থেকে আমাদের কেপিটা বের করতে হবে। এখানে কি বলছে, অ্যাজিউম দেখ বাস্কেট ওনার ওই একই কথা, প্রেফারেন্স স্টক আউটস্ট্যান্ডিং উইথ পার ভ্যালু 10। আচ্ছা, আমরা জানি প্রেফারেন্স স্টকের সূত্র জানি কিন্তু একটা, হ্যাঁ, ভি সমান সমান ডিপি ডিভাইড বাই কেপি। এটা আমরা প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে করে আসছি চ্যাপ্টার 4-এর। চ্যাপ্টার 4 যারা ঠিক মতো পারবা তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব সহজ হবে এই ম্যাথগুলো বের করতে, ঠিক আছে? তো
চ্যাপ্টার 4 কিন্তু আমরা এটা করে আসছি। তো চ্যাপ্টার 4 ভিডিও আমার দেওয়া আছে, ওখান থেকে দেখে নিই কষ্ট করে। তো প্রেফারেন্স স্টকে কিন্তু আমরা জানি সূত্র এটা। তো যেখানে প্রেফারেন্স স্টকে বসছে ভ্যালু বসছে, ভ্যালু মানে কি, প্রেফারেন্স স্টকে কিন্তু এমবি লেখা যাবে না, এফবি লিখতে হবে। কেন লিখতে হবে সেটা আমি প্রেফারেন্স স্টকের ভিডিওতে বলছি, কারণ এটা কোনো ম্যাচুরিটি নাই। তো এফবি দিল প্রেফারেন্স স্টক 100 টাকা, ডিভিডেন্ড মানে ডি, আর পি মানে হচ্ছে প্রেফারেন্স স্টক ডিপি, ডিপিও বলে দিয়েছে আমার 6.3 টাকা বলে দিয়েছে, এখানে পার শেয়ার পার্সেন্ট বলে দেয় না, এখানে টাকা অ্যামাউন্ট বলে দিছে, আমার জন্য ভালো হয়েছে, আর অ্যামাউন্ট যেটা আমাকে বলে দিচ্ছে তারা দিলাম। এবং কারেন্ট মার্কেট ভ্যালু ভি সমান সমান আমাকে বলে দিছে, তাহলে আমার বলে দেওয়া নাই কি কে পি, কেপিটা আমার বলে দেওয়া নাই, ঠিক আছে। তো আমরা এখানে কেপিটা বের করবো, ভি সমান সমান ডিপি ডিভাইড বাই কেপি আমরা জানি। তো আমরা সূত্র ইউজ করব, সূত্র ইউজ করে আমি উল্টাপাল্টা করে এখানে প্রত্যেকটা মান বসে আমরা এখানে 9% আমরা কেপি বের করলাম। এটারও 3টা অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ একটা অল্টারনেটিভ হচ্ছে এরকম দিয়ে দিবে স্যার, এটা একটা মানে এরকম ভাবে বের করতে হবে আমাদের, এরকম কথা থাকবে। আর 2 নম্বর অল্টারনেটিভ হচ্ছে আমাদের এখানে ডিপি এর মান সরাসরি ডলারে, আচ্ছা 1 নম্বর অল্টারনেটিভ এখানে ডিপির মান কি সরাসরি ডলারে দিয়েছে, তাই না? বাট কিন্তু সেকেন্ড অল্টারনেটিভে সেটাকে পার্সেন্টেজে দিয়ে দিবে, এখানে তো ডিরেক্ট ডলারে দিয়ে দিয়েছে মান, মানে এখানে পার্সেন্টেজ দিবে, মানে 6.3% দিয়ে দিবে, সেটাকে আমরা ডলারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডিপি মান আমাদের সেটাকে ডলারে নিয়ে আসতে হবে, ডলারে নিয়ে এসে আমাদের তখন বের করতে হবে। তো দেখো এখানে আমি একটু বলছি, তখন যদি আচ্ছা এখানে তো ডলারে আনছে, এখানে তো 100 টাকা ফেস ভ্যালু দেখে এখানে ডলারে আসছে 6.30 টাকা। যদি এখানে 1000 টাকা হতো তাহলে এখানে আসতো 63 টাকা, যদি এখানে 10,000 টাকা হতো তাহলে এখানে হতো 630 টাকা। এটা কিন্তু আমরা প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে শিখছি। তো এটা হলো সেকেন্ড অল্টারনেটিভ। আর থার্ড অল্টারনেটিভ দেওয়া থাকবে কি, ডিরেক্ট এই কেপিটা আমাদেরকে বলে দিবে, এটা ইজি একদম। তো এখানে ভাষা হবে কি, কস্ট অফ প্রেফারেন্স স্টক ফান্ড ইজ 9%, বা কস্ট অফ yield অফ প্রেফারেন্স স্টক ফান্ড, অথবা রিকোয়ার্ড অফ প্রেফারেন্স স্টক ফান্ড, অথবা ক্যাপিটালাইজেশন অফ প্রেফারেন্স স্টক ফান্ড, এরকম করে আমাদেরকে কেপিটা বলে দিবে, ঠিক আছে। এটা সেকেন্ড অল্টারনেটিভ। তো এই যে মানটা 9% মানটা আমরা ডিরেক্ট কি করবো, এখানে বসাবো। তো আমরা এতটুকু করে ফেললাম, এখানেও আমরা ডব্লিউ এর মানও আমরা পেয়ে গেছিলাম, ঠিক আছে। আগে আমাদের এখন কে ই বের করতে হবে, কি বের করতে হবে, কে ই বের করতে হবে। এখন কে ই বের করার জন্য আমাদের অল্টারনেটিভটা, কে ই বের করার 3টা মেথড আছে। কে ই বের করার কয়টা মেথড, 3টা মেথড। 3টা মেথড আমরা শিখবো, এর মধ্যে 2টা মেথড আমরা আগেই শিখছি, 3 নম্বর মেথডটা আমাদের নতুন, কিন্তু এটা আরো সহজ। 2টা মেথড আমরা আগেই কিভাবে শিখছি, আগে ম্যাথগুলোতে আমরা শিখে আসছি। আচ্ছা দেখি আমরা কে ইটার সম্পর্কে ম্যাথে কি বলছে দেখো। এখানে বলছে ফার্স্ট যে মেথড সেটা আমরা একটু দেখি। Assume that basket owners has common stock outstanding with current market value এত টাকা পার শেয়ার, কারেন্ট ডিভিডেন্ড $3 পার শেয়ার, and a dividend growth rate 8% forever। মানে কি, একটা গ্রোথ রেট বলছে। তো এটা আমরা জানি সিজিএম। 3টা মেথড বলো না, ফার্স্ট মেথড থাকবে হচ্ছে একটা মেথড হচ্ছে সিজিএম। সিজিএমটা কোথায় আমরা পড়ছি, চ্যাপ্টার 4 আমরা সিজিএম পড়ে আসছি, ঠিক আছে। সিজিএম এর একটা আলাদা সূত্র আছে, হ্যাঁ। তো এই আমরা আগে বলছি চ্যাপ্টার 4 যদি আমরা ঠিক মতো পড়তে পারি তাহলে আমাদের ম্যাথ বের করা, এই জায়গায় সূত্র ইউজ করে ম্যাথ বের করা অনেক ইজি হবে, নাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো চ্যাপ্টার 4টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সবাই চ্যাপ্টার 4টা যদি একবার শিখতে পারি, সো এটা আমাদের খুব কাজে আসবে, ওকে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা দেখি, এখানে অ্যাপ্লাই করি। দেখো কি বলছে, যে বাস্কেট ওনার্স হ্যাজ কমন স্টক আউটস্ট্যান্ডিং উইথ এ কারেন্ট মার্কেট ভ্যালু, মানে ভি আমাদেরকে ডিরেক্ট বলে দিছে, মার্কেট ভ্যালু বলে দিছে ভি। আমাদের ডিভিডেন্টও বলে দিছে হচ্ছে, দেখো ডিভিডেন্ট কারেন্ট ডিভিডেন্ট মানে কি, ডি নট। আমাদের ডিভিডেন্ট 2 প্রকার, ডি নট এবং ডি1 আমরা বুঝবো হচ্ছে নেক্সট পিরিয়ড বা এরকম কোনো কথা থাকলে, কিন্তু কারেন্ট বা প্রেজেন্ট যদি বলে দেয় সেটাকে আমরা ভাববো ডি1 ভাববো হচ্ছে নেক্সট পিরিয়ড, আর ডি নট হচ্ছে আমাদের
কারেন্ট ডিভিডেন্ড বা প্রেজেন্ট ডিভিডেন্ড হলে আমরা সেটাকে ডি নট পাবো। সো এখানে কারেন্ট ডিভিডেন্ড বলে দিছে $3 বা $3 বলে দিছে। এবং গ্রোথ রেট, এটা একটা গ্রোথ রেট, সিজিএম এর চিনার উপায় হচ্ছে গ্রোথ রেট থাকবে একটা। হ্যাঁ, তো সিজিএম গ্রোথ রেট, একটা গ্রোথ রেটও আমাদের এখানে বলে দিয়েছে। দেন আমাদের এখানে বের করতে হবে, আমার এখানে বের করতে আসছে কি কেই। সো আমরা জানি ভি সমান সমান ডি নট 1 প্লাস জি হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই কেই মাইনাস জি। সো প্রত্যেকটা মান কিন্তু দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। আমরা কেইটাকে এই পাশে নিব, উল্টাপাল্টা করে কেইটাকে এই পাশে নিব, নেওয়ার পর এখানে কেই আমাদের আসবে 13%। কেইটাকে আমরা কেই মান দেওয়া আছে, কেই মান দেওয়া নেই, কেইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো এটা ডিটেলস আমি সিজিএম ভিডিওতে বলছি, চ্যাপ্টার 4 এর ভিডিওগুলোতে আমি বলছি। সো এখানে বললে ভিডিও বড় হয়ে যাবে অনেক, আর মনে হয় এভাবে 40 মিনিট প্লাস হয়ে গেছে। সো ভিডিও আমি বড় করবো না, এখানে কেইটাকে এই পাশে নিয়ে আমরা কেই বের করছি এত। সো কেই দেখো এখানে 13% হয়েছে, এই 13%টা আমরা এখানে নিয়ে যাব। আচ্ছা, এটা তো গেল একটা মেথড। আরেকটা মেথডে সেম বিষয়টা বলে দেওয়া থাকবে, সেটা হচ্ছে সিএপিএম মেথড। সিএপিএম মেথডটা আমরা কই শিখছি? সিএপিএম মেথডটা আমরা শিখছি হচ্ছে চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5-এর ভিডিওগুলো তোমরা দেখলে সিএপিএম মেথড সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসবে। এখানে আমি বলি, সিএপিএম বলে দিছে assume that Baskin-Robbins has a company beta, আর সিএপিএম বুঝতে গেলে আমাদের বেটা কথাটা বলা দেওয়া থাকবে। বেটা বলে থাকলে আমরা সেটা বুঝবো সিএপিএম মেথড। সো বেটার সব মান বলে দিয়েছে 1.25, যে আমরা বেটা দিলাম 1.25। এরপর বলছে কি রিসার্চ বাই জুলিয়ান মিলার সাজেস্ট দ্যাট দ্য রিস্ক ফ্রি রেট মানে হচ্ছে আমাদের আরএফ, রিস্ক ফ্রি রেট, ঠিক আছে? সেটা হচ্ছে যেটা গভর্নমেন্ট দেয়, সেটা হচ্ছে 0.4। আর এক্সপেক্টেড রিটার্ন দ্য মার্কেট, সেটা হচ্ছে তোমার মার্কেট পোর্টফোলিও যে রিটার্ন, সেটা হচ্ছে আরএম, যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হচ্ছে 11.2, মানে সেটা ভাঙলে এটা আসে, ঠিক আছে? তো আমাদের এখানে বের করতে বলছে কেই। আমরা জানি কেই সমান সমান এই সূত্রটা। আমরা কেই সমান সমান এই সূত্র, এখানে প্রত্যেকটা মান আমরা জানি, বেটার সব মান বসে দিলি দেখো এখানে কেই সমান সমান আমাদের 13% চলে আসছে। এখানেও এই মেথডেও কেই 13% আসছে, বা দেখো সিজিএম মেথডেও কেই 13% আসছে। দুইটা মেথডে আমরা কেই 13% পেলাম। এখন আমরা থার্ড মেথডে যাব। থার্ড মেথড সম্পর্কে এখানে বলে দিচ্ছে, দেখো থার্ড মেথডের নাম হচ্ছে বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট প্লাস রিস্ক প্রিমিয়াম। বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট প্লাস রিস্ক প্রিমিয়াম মানে বিষয়টা হচ্ছে এরকম, গভর্নমেন্ট কিন্তু একটা ট্যাক্স ফিক্সড করে দেয়, একটা রেট কিন্তু গভর্নমেন্ট ফিক্সড করে দেয়। সো দেখো আমি যদি মনে করো তোমার কোম্পানির কাছে গভর্নমেন্ট বললো যে প্রত্যেকটা কোম্পানিকে 15% করে গভর্নমেন্ট দিবে, কিন্তু আমি গভর্নমেন্টের কাছে টাকা না রেখে আমি তোমার কাছে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম আমি আপনার কাছে টাকা রাখতে চাই, আপনি আমাকে কয় % দিবে? সে বললো গভর্নমেন্ট যেহেতু 15 দেয় তাহলে আমি আপনাকে 20% দিব। 20% সে আমাকে দিচ্ছে। তো দেখো গভর্নমেন্টে 15% প্লাস এক্সট্রা কয় % সে আমাকে দিচ্ছে? 5%। যেটা যোগ করলে কত হচ্ছে? 20%। তো তার 20% মধ্যে কি গভর্নমেন্টে 15% লুকাইতো না? এটাই বলছে বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট ফান্ড, বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট ফান্ড যেটা গভর্নমেন্টের, প্লাস রিস্ক প্রিমিয়াম যেটাকে আমি এক্সট্রা তারা আমাকে দিবে সেটাকে আমি যোগ করব। ওকে, যেমন দেখো এই ম্যাথের মধ্যে কি বলছে, দ্য কস্ট অফ ক্যাপিটাল, দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KE is the sum of before tax cost of debt fund. হ্যাঁ, a risk premium is expected, যেটা ইংলিশে বলছে আর কি। দেখি ম্যাথটা কি বলছে, assume that Baskin-Robbins typically adds 3% premium to the before tax cost of debt fund. মানে কস্ট অফ ডেট ফান্ডের যে ট্যাক্সটা ছিল সেটা থেকে কয় % যোগ করছে? 3% প্রিমিয়াম করছে। সো বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট ফান্ডটা কত ছিল আমাদের? বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট ফান্ডটা যদি আমরা বের করতে যাই, সো দেখো আমরা কিন্তু কেডি, এটাকে বলা হয় কেডি। সো বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট ফান্ড কেডি আমরা বের করছিলাম কোথায়? আমরা কিন্তু শুরুতেই কেডি বের করছিলাম, একটু ঝামেলাপূর্ণ বা এটা সহ এখানে কেডি বের করছিলাম, মনে আছে? এই কেডিটা কয় % ছিল? কেডি ছিল আমাদের 10%। এই 10%-এর সাথে আমার রিস্ক প্রিমিয়াম কত বলছে? 3%। 10%-এর সাথে আমরা 3% যোগ করবো, যোগ করে আমাদের 13% আসছে। দেখছো
সেম। তো তিনটা মেথডে আমাদের সেম মান আসতেছে। তো আমরা এখানে অ্যাড করে দিব, অ্যাড করে যোগ করে আমাদের 9.95% আসতেছে। সো এটা হচ্ছে আমাদের এই একটা ম্যাথের বিস্তারিত আলোচনা। এখানে কি মেথডে বের করতে হবে, এটা তিনটা মেথড, এটা একটা মেথড বা তিনটা অল্টারনেটিভ, এটা তিনটা অল্টারনেটিভ এবং এটা তিনটা মেথড বলে দেওয়া আছে। এই হিসেবে আমরা ম্যাথটা সবগুলো শিখতে পারলে ইনশাল্লাহ আমাদের আশা করি সহজ হবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি সেলফ কারেকশনের প্রবলেম এবং প্রবলেমে একটা প্রবলেম আছে সেটা আমি সলভ করে দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।